ছোটবেলায় একটা গান দেখেছিলাম, গানের একটা সিনেমায়, এটা হচ্ছে মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল। এই শেখ হাসিনার কাছ থেকে এত পেয়েছে, আসলে ভারতের স্বাদ মিটেনি। ভারতের স্বাদ হচ্ছে মনে মনে অন্য মানে মন কলা খাওয়ার স্বাদ, যেটা তারা স্বাদ মিটিয়েছে আপনার তিব্বতের সাথে। যারা যে স্বাদ তারা মিটিয়েছে অন্য প্রতিবেশীদের সাথে, আপনি জানেন যে কি অবস্থা। এবং সেটাই তারা যখন স্বাদ মিটেনি, তারা এখন আমার মনে হয় ফোনা তোলার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং আমাদের সুবিধা অসুবিধা। দর্শক, আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ ডক্টর কামরুজ্জামান কায়সার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। আপনাদের সবাইকে এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে স্বাগতম। ফজলে হুদা বাবুল, আপনার কাছে যে আলোচনা করতে চাই তার আগে আমি ফজলে হুদা বাবুলের একটা পরিচয় দিয়ে নিই। তিনি কিন্তু দেশের একজন স্বনামধন্য সাপ্লাই চেইন প্রফেশনাল। তিনি দীর্ঘ 10 বছর সম্ভবত ভারতে কাজ করেছেন রিলেটেড ফিল্ডে। সেক্ষেত্রে আমি মনে করি যে আজকের আলোচনায় তিনি যথাযোগ্য একজন ব্যক্তি। ফজলে হুদা বাবুল, আপনার কাছে জানতে চাই, এই যে ডক্টর মাহফুজ বলছিলেন তার আলোচনায় যে একেবারে প্রি নোটিশ ছাড়াই আমাদের এই সুবিধাটা বাতিল করেছে ভারত, এর সাথে কি রাজনীতির কোনো সম্পর্ক আছে? চলমান প্রেক্ষাপটে কোনো কিছু দেখছেন কেমন? ধন্যবাদ। দুইজন খুবই প্রাজ্ঞ মানুষ, ডক্টর কায়সার ভাই এবং ডক্টর মাহফুজ, অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই যে এটা যে রাজনৈতিক দিক থেকে করেছে কিনা, আপনি সঠিক বলেছেন। ভারত বরাবরই তার প্রতিবেশীদের ক্ষেত্রে বরাবরই দাদাগিরি করতে অভ্যস্ত। দেখুন, একটা শিপমেন্ট যখন অর্ডার হয় তখন শিপমেন্টের মোড অফ শিপমেন্টও কনফার্ম হয়। এমার্জেন্সি ক্ষেত্রে মোড অফ শিপমেন্ট চেঞ্জ হয়, বাট এই যে টোটাল সাপ্লাই চেইন প্রসেসে একটা শিপমেন্ট যখন বায়ারের গোডাউন পর্যন্ত পৌঁছে, তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর সাথে কিন্তু কাস্টমস ইনভলভ, ইন্টারন্যাশনাল ট্রেড ইনভলভ, এবং আপনার মোড অফ শিপমেন্টের জন্য ক্যারিয়ার বা কান্ট্রি বা লোডিং পোর্ট অর ডেস্টিনেশন পোর্ট, ডেলিভারি এজেন্ট, ফ্রেড ফরওয়ার্ডার, অনেক পক্ষ এখানে জড়িত থাকে। তারপর একটা শিপমেন্ট এক্সিকিউট করা হয়। আরেকটা জিনিস পারফেক্টলি এসেছে আজকে আলোচনায়, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একটা কুলিং পিরিয়ড দিয়েছে 3 মাস। অথচ এরকম একটা ক্ষেত্রে যখন শিপমেন্ট অন দ্য ওয়ে, সেই শিপমেন্ট পর্যন্ত বন্ধ করেছে। এতে কারণে আপনি খুব স্পষ্ট হয়ে যায় যে ভারতীয়রা কীরকম তার প্রতিবেশীদের ক্ষেত্রে বিরূপ আচরণ করতে অভ্যস্ত। এর চেয়ে আর বড় উদাহরণ নেই। দ্বিতীয়ত হচ্ছে এই যে ট্রান্সশিপমেন্টটা, এই ভারতের এই ট্রান্সশিপমেন্টটা স্বাধীনতার পর কোনোদিনও ছিল না। 2007 সালে আমি যখন ভারতে, তখন বাংলাদেশের সরকারকে সেখান থেকে এবং বাংলাদেশের পরবর্তীকালের যে সরকার, সেটাও অর্থমন্ত্রী আবুল মাল মোহিত সাহেবকেও আমি নিজে ইমেল করেছি, এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়, এখানে যে ভারতীয় হাইকমিশনার, আমাদের ওই পার্টি যে বাংলাদেশ হাইকমিশনার, সবাইকে নিয়ে আমার হাতে এবং আমার সেই কোম্পানি হাতেই কিন্তু এই ট্রান্সশিপমেন্টের প্রস্তাব, লিখিত প্রস্তাব মন্ত্রণালয়ে যাওয়া, এই কাজগুলো আমরা করেছি। কিন্তু এটা অনেক দীর্ঘদিন এবং দীর্ঘ প্রক্রিয়া লেগেছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছে, তারপর এটা শেষের দিকে, তাও করোনার সময় থেকে ইমিডিয়েট আগে থেকে এটা হয়েছে। এটা একটা সিচুয়েশনাল অ্যাপ্রুভাল ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা শুধুমাত্র যে আমাদের সময় বাঁচায় সেটা নয়, বা কিছুটা খরচ বাঁচায় সেটাও নয়। এটা আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে স্পেসেস এয়ারফ্রেটের, কিছুদিন আগে আমি শিওর কায়সার ভাই এটা জানেন, কারণ উনি গ্রাউন্ডে উনি কাজ করেন, উনিও এক্সপোর্টের সাথে জড়িত। এইখানে কিন্তু সব সময় একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের পিক সিজনে
এয়ার ফ্রেটের আমাদের ব্যাপক একটা শর্টেজ হয়। সে কারণে আমরা শিপমেন্টগুলো অনেক সময় কি করি, ল্যান্ড এয়ার করি, যেটা আমাদের ইন্ডিয়ার সাথে হইতো, এয়ার করতাম ইন্ডিয়ার সাথে, দুবাইয়ের সাথে আমরা এয়ার করি, মানে সেকেন্ড বিল অফ লেডিং, মাস্টার বিল অফ লেডিং করে আমরা এয়ারওয়ে বিল অফ লেডিং সেকেন্ড ক্যারিয়ার দিয়ে আমরা পাঠাই। আবার আমরা অধিক প্রচলিত এবং দীর্ঘদিনের যে প্র্যাকটিস সেটা হচ্ছে কলম্বো পোর্ট ইউজ করে, কারণ এখান থেকে সিতে যাবে কলম্বো, ওখান থেকে ক্লিয়ার করে গুডস ক্লিয়ার করে মাস্টার বিল অফ লেডিং আসবে আপনার এয়ারলাইনের, ওখান থেকে আমরা ফ্লাই করি। এর কারণ হচ্ছে আমাদের এখানে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স খুবই কম আসে। আপনি জানেন ওমান এয়ারের ফ্লাইট নাই, আপনি জানেন ইতিহাদের ফ্লাইট নাই, আপনি জানেন এখানে ব্রিটিশ এয়ারওয়েজ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ইরান এয়ার হয়তো সেটা আপনার ইন্টারন্যাশনাল স্যাকশনের কারণে হতে পারে, কিন্তু অধিকাংশ এয়ারলাইনই বাংলাদেশে এসে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যে গভর্নমেন্ট প্রসিজিওর, আশিক চৌধুরীর প্রেজেন্টেশন আমি তন্ময় হয়ে শুনছিলাম, একজন বিতার্কিকের মতো উনি দিলেন প্রেজেন্টেশন। বাস্তবতাটা এদেশের সম্পূর্ণ ভিন্ন। এখন এই দেশ থেকে একটা এয়ারলাইন যখন রেমিট করতে যায়, সেই এয়ারলাইনকে একটা প্যাসেঞ্জারের এগেনস্টে একটা প্যাসেঞ্জারের পাসপোর্টের 3 কপি ফটোকপি করতে হয়, তো সেই প্যাসেঞ্জারের 3 কপি ভিসা ফটোকপি করতে হয়, ম্যানিফেস্ট ফটোকপি করতে হয়। একটা মাসের রেমিটেন্স করতে গেলে অন্তত পাইল পেপার আপনাকে 3 কপিজ অফ পেপার আপনার, এবং সেই কালেকশন প্রসেস কনফার্ম করে আপনার এডি ব্যাংকে দিতে হয়, তারপর সেন্ট্রাল ব্যাংকে যায়। সেন্ট্রাল ব্যাংক বছরের পর বছর সময় নিয়ে ওই ম্যানুয়াল সিচুয়েশনে অ্যাজ অফ নাও ইভেন, কাজে আমাদের এই গ্রাউন্ডগুলো এখনো রেডি নয়। একটা ক্লাসিক এক্সাম্পল আপনাকে দিই, এদেশে কিন্তু নান্দোজ একটা জনপ্রিয় খাবার ছিল। এদেশে আমি শেষ করে এই লাইনটা দিয়ে শেষ করব, সানোফি নাই, জিএসকে নাই, এগুলোর একমাত্র কারণ হচ্ছে সরকারি ব্যুরোক্রেসি। এবং সরকারের এই পেপার ওরিয়েন্টেড ব্যুরোক্রেসিগুলো যতদিন শেষ না হবে, আমাদের ওই ভারতের দিকে যদি তাকায় থাকি, আমরা অল্টারনেটিভ যদি অপশন রেডি না করি, আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে। ছোটবেলায় একটা গান দেখেছিলাম, গানের একটা সিনেমায়, এটা হচ্ছে মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল। এই শেখ হাসিনার কাছ থেকে এত পেয়েছে, আসলে ভারতের স্বাদ মিটেনি। ভারতের স্বাদ হচ্ছে মনে মনে অন্য, মানে মন কলা খাওয়ার স্বাদ, যেটা তারা স্বাদ মিটিয়েছে আপনার তিব্বতের সাথে, যারা যে স্বাদ তারা মিটিয়েছে অন্য প্রতিবেশীদের সাথে, আপনি জানেন যে কি অবস্থা। এবং সেটাই তারা যখন স্বাদ মিটেনি, তারা এখন আমার মনে হয় ফোনা তোলার চেষ্টা করছে। এটা হচ্ছে রাজনৈতিক কথা, আমি ডিপ্লোম্যাটিক ভাষায় বলতে পারলাম না। আর যেটা বলেছেন যে এইটা তারা আসলে তারা 2007-এর আগে যে একটা স্টেটে ছিল, এই স্টেটে চলে গেছে বা যাওয়ার চেষ্টা করছে। যেমন আপনি জানেন 1973 সালে লাহোরে ওআইসি সম্মেলন হয়েছিল, বাংলাদেশ থেকে সে সময় বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছিল। ইন্দিরা গান্ধী তখন বলেছিলেন যে লাহোরে যাবেন না, কিন্তু বাংলাদেশ তখন মুসলিম বিশ্বের স্বার্থে গিয়েছিল। ঠিক তার পরের দিনই ভারতের পার্লামেন্টে সেই 1973 সালে একটা ল পাস হয়। সেই আইনটা ছিল হচ্ছে যে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশের কোনো বিনিয়োগ ভারতে গ্রহণ হবে না। এই লটা ছিল 1973 সালে ভারতের পার্লামেন্টে পাস হয়েছে। তারা বলে তারা আমাদের দেশকে স্বাধীন করার সহায়তা করেছে। 73 সালেই কিন্তু তাদের পার্লামেন্টে আইনটা পাস হয়েছে। কাজেই আমি যেটা ভারতে থেকে যেটা বলেছি, কি বিজেপি আর কি আপনার কংগ্রেস আর কি বামপন্থী, তারা সবাই একই সুরেই কথা বলেন। তাদের একটাই এজেন্ডা, তারা চায় বাংলাদেশকে একটা করদ রাজ্য হিসেবে তাদের কাছে রাখতে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিষয়গুলো, যে হ্যাঁ, দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখুন, আপনারা যে ট্রান্সশিপমেন্ট বলছেন, আসলে যে ওই একটা কথা আছে না, যে খুব আলোচিত হয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রান্সশিপমেন্ট অ্যান্ড ট্রানজিট। তো একটা কার্গো যখন ট্রান্সশিপমেন্ট হয়, সেখানে আরেকটা মাস্টার বিল অফ লেডিং আসে। মাস্টার বিল অফ লেডিং হচ্ছে টেকনিক্যাল টার্ম, আমি আপনাকে দর্শকদের জন্য বলছি, সেটা হচ্ছে আরেকটা কার্গো রিসিট মনে করেন, ঠিক আছে? তো আপনি দ্বিতীয় ক্যারিয়ারে এটা শিপ হচ্ছে, তাহলে এই ক্যারিয়ারের পেমেন্টটা তো ওই দেশ থেকে করতে হবে। তাহলে এই টাকাটা বাংলাদেশ থেকে রেমিট করার কিন্তু আইন নাই বাংলাদেশে। এবং এ কারণেই এবং দুবাইয়ে এবং পোর্ট কেলাঙ্গে এবং
কলম্বোতে বা কলকাতায় বা দিল্লিতে যত শিপমেন্ট হয়, এখানে ফ্রেট ফরওয়ার্ডাররা ব্যাপক একটা প্রবলেমের সম্মুখীন হয় টাকা রেমিটের জন্য। বাংলাদেশ ব্যাংকে আমরা বহুবার, আমি ব্যক্তিগতভাবে তখনকার আওয়ামী লীগের সময় ফজলে হক সাহেব ছিলেন, উনি গভর্নর, ওনার সাথে মিটিং করেছি, সরি ফজলে কবির, ওনার সাথে মিটিং করেছি, এক্সিকিউটিভ ডাইরেক্টর সাইফুল সাহেবের সাথে মিটিং করেছি, ডিজিএম আমাদের ডিপার্টমেন্টের হারুন ভাই, উনি একটু বোঝেন এবং উনি ব্যাপক সহায়তা করলেন। আমরা লটা তৈরি করলাম, হঠাৎ করে গভর্নর সাহেব বলে বসলেন যে আমাদের স্টেক হোল্ডারদের কমেন্ট লাগবে। ড্রাফট লটা দেয়া হলো ওয়েবসাইটে, কিন্তু কোনো এক ব্যুরোক্রেসির কারণে, এই যে বাংলাদেশের লালফিতার দূরত্বের কারণে এই আইনটা পাশ হলো না, আজও হয়নি। কাজে ফরওয়ার্ডাররা কিন্তু ট্রান্সশিপমেন্টের টাকা কিন্তু রেমিট করতে পারে না, তখন ব্যাংকের কাছে যে তারা বিভিন্ন রকমের চিঠি খায়। এখন এটা একটা সবচেয়ে বড় প্রবলেম। অল্টারনেটিভ যে ব্যবস্থা, আমরা সব সময় কথা বলি কিন্তু আমরা সমাধানের কথা বলি না। আমার কাছে মনে হয়েছে সরকারের যে থার্ড টার্মিনালটা রেডি হয়েছে, বিভিন্ন ক্যারিয়ারকে দেশে আনতে হবে। পোর্টের ক্ষেত্রে, সি পোর্টের ক্ষেত্রে তারা অলরেডি ব্যবস্থা নিচ্ছে, যেটা দেখলাম, কিন্তু এয়ারলাইনের ক্ষেত্রে তাদেরকে রেমিটেন্স প্রসেস খুব ইজি করে দিতে হবে এবং টেকনোলজি বেস করতে হবে, যাতে আমরাও সিঙ্গাপুর, দুবাই বা ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশের মতো বা ইউরোপিয়ান কান্ট্রির মতো আমরাও যেন আমাদের কাস্টম সিস্টেমটা ওইরকম হয়, ইন্টারলিঙ্কড হয়, সব কিছু দ্রুত যেন টাকা রেমিট করতে পারি। এই সহায়তা দিলে আমার মনে হয় অনেক এয়ারলাইন, আপনাকে বলি কেনিয়ান এয়ারলাইন এ দেশে আসা বন্ধ করেছে শুধুমাত্র রেমিটেন্সের কারণে। জেট এয়ারওয়েজের যে জিএসএ ছিল, সে এখনও জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে গেছে, কিন্তু তার পাওনা এখনো দিতে পারেনি। এটা নিয়ে এখনো কেস চলছে। কাজে বাংলাদেশের এই রেমিটেন্সের ব্যুরোক্রাসিটা আগে সরাতে হবে, তাহলে অন্যান্য এয়ারলাইনগুলো যখনই আসবে প্রতিযোগিতায় পড়বে, স্পেস অ্যাভেলেবল হবে। কারণ যখন যোগান হাই হয়ে যাবে তখন আলটিমেটলি, কারণ আপনার কলকাতা থেকে ইউরোপের যে রেট, তার চেয়ে প্রতি কেজিতে $1-1.5 বেশি রেট বাংলাদেশে। কারণটাই হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো আমরা যদি এখানে সাপ্লাইটা অ্যাভেলেবল করতে পারি, এয়ারলাইনের স্পেস অ্যাভেলেবল করতে পারি, তাহলে ইজিলি এই সমস্যার সমাধান হতে পারে। ফজলে হুদা বাবুল, আমি আপনার কাছে খুব অল্প সময়ে একটু ছোট্ট আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে যে ঘুরে ফিরে আলোচনা এসেছে আমলাতান্ত্রিক জটিলতার কথা এবং সরকারগুলোর পক্ষ থেকে এক ধরনের অনীহা বা উদাসীনতা আছে, এটা মোটামুটি পরিষ্কার বোঝা যায়। বাট 5ই আগস্টের পরে যে সরকার এই মুহূর্তে দেশ পরিচালনা করছে, তাদের কাছ থেকে কিন্তু এইগুলো প্রত্যাশা করা ছিল না। বাট প্রশ্ন এসেছে, ডক্টর কামরুজ্জামান কায়সার সম্ভবত প্রশ্ন তুলেছেন যে 5ই আগস্টের পরে দীর্ঘ সময় চলে গেছে, এর ভিতরে কিন্তু অনেক কিছু করে ফেলা যেত, হয়নি। তো এই কেন রাজনৈতিক সরকারগুলোর না হয় অনেক দায় আছে, অনেক টানা পড়ে থাকে, অনেক কিছু বিবেচনা করতে হয়, এই সরকার তো এই রকম ইয়ে ছিল না। কি মনে হচ্ছে আপনার? দেখুন, মাহফুজ ভাই তো হচ্ছেন গবেষক মানুষ, আর আমি কিন্তু মাঠের রাজনীতি করে আজকে ওই মিছিল থেকে আসলাম প্যালেস্টাইন থেকে। বিষয় হচ্ছে কি যে কিছু জিনিস থাকে এখানে, কিন্তু আপনার ফরেন উইং গুলো 15, শুধু ফরেন উইং না, প্রত্যেকটা সেক্টর 15 বছর যাবত একদম খুবই ফোকলা হয়ে গেছে। আপনি দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রাষ্ট্রদূতগুলা বা পররাষ্ট্র উইংগুলো থাকে বাংলাদেশের, সেগুলোর কিন্তু কোনোদিনও রেভিনিউ আর্নিংসের বা বিজনেস আর্নিংসের কিংবা ট্রেড অ্যান্ড বিজনেস রিলেশনশিপ ডেভেলপমেন্টের কোনো বাজেট বা টার্গেট তাদের থাকে না। এই উইংসগুলো শুধুমাত্র প্রোটোকল দিতে এদের দিন চলে যায়। আমার অভিজ্ঞতায় আমি দুবাই এম্বাসি থেকে 2014 থেকে 18 পর্যন্ত কোনো সহায়তা পাইনি। ভারতের এম্বাসিতে ইন্টারেস্টিংলি আমরা কোনো কাজে গেলে বলে, আপনি যে দেশে আসছেন ভিসা আছে দেখেন। আমি বললাম, আরে ভাই, আমি তো আপনার দেশের জন্য আর্নিংস করতে আসছি, আপনি আমাকে এখানে উল্টা ইয়ের মধ্যে ঢোকাচ্ছেন কেন? আপনি যে দেশে, সিঙ্গাপুরেও সেম, বাংলাদেশে এম্বাসি দে আর নট ওয়ার্কিং। তারা কাজ করলে ফরেন উইং যে ঠিক, আজকে কতগুলা আপনার ফরেন উইংসের কতগুলা কর্মকর্তা আজকে তারা দেশান্তরিত হয়ে গেছে, ইভেন তারা দেশে এসেও ব্যাক করেনি। এদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা দরকার। এই সরকারের কথাই বলি, যে প্রশ্নটা করেছেন, এই সরকারের আসলে সীমাবদ্ধতা অনেক ছিল। একটা বিপ্লব বা গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের পর এবং তাদের সবার ওইরকম এক্সপার্টাইজ
সাপ্লাই চেইন জানা লোক বা প্র্যাকটিক্যাল মাঠে যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করেছে তাদেরকে নিয়ে এরকম কোনো মিটিং তারা করেনি। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, উন্নত দেশে কিন্তু সাপ্লাই চেইন একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কিন্তু বাংলাদেশে এটা সবসময় গুরুত্বহীন, এটাকে কেউ কনসিডারেশনে আনে না। আলটিমেটলি এটা একটা সমস্যা ক্রিয়েট করে। যে কথাটা মাহফুজ ভাই আরো বলেছেন যে আমরা পাল্টা কিছু করতে পারি কিনা, দেখুন আমরা অবশ্যই পাল্টা কিছু করতে পারি। আমাদের সাথে সমস্ত কিছু কিন্তু আমাদের ট্রানজিটগুলো যদি আমরা এখনই বন্ধ করে দিই, আমাদের অনেক কিছু করার আছে। গত অর্থ বছরে আমরা বাংলাদেশে কিন্তু পণ্য এসেছে ৫,৬২০টি পণ্য, মানে ২০ টাইপের পণ্য এসেছে, প্রকারের পণ্য এসেছে ভারত থেকে, যেখানে $11.06 বিলিয়ন। এই যে ট্রেডের ইমব্যালেন্স আমাদের দুই দেশের, আমরা অন্য দেশ থেকে সোর্সিং করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বেসিক স্ট্রাকচারটা ঠিক করতে হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে যেতে হবে। এই দর্জিগিরি করে গার্মেন্টস, সুতাও আমার না, বোতামও আমার না, বা অনেক ক্ষেত্রে টেক্সটাইলও আমার না, আমি খালি দর্জিগিরি করি আর টাকা দেশে পাচার করি, কিছু কর্মসংস্থান হয়, এর ভিত্তিতে দেশে সবসময় একটা ফায়ার ফাইটিং অবস্থায় চলবে বলে আমি মনে করি। কাজেই আমার মনে হচ্ছে এই সমস্তগুলোর ইয়ের জন্য আমাদের বেসিক স্ট্রাকচারগুলো ঠিক করতে হবে। ধন্যবাদ। সরকারের দিক দিয়ে নজর দেওয়ার ধন্যবাদ ফজলে হুদা বাবুল। আর এই বেসিক স্ট্রাকচার তখনই ঠিক হবে যখন দেশে গণতান্ত্রিক সরকার আসবে। ধন্যবাদ আপনাকে, আমরা সেদিকেও নজর রাখবো। ধন্যবাদ কায়সার ভাই, ডক্টর মাহফুজ কবির, আপনাকেও ধন্যবাদ।